জুলাই হত্যায় হাসিনা ও কামালের বিচার শুরু, দায় স্বীকার করে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। ফেনীর ৩ উপজেলায় প্লাবিত ৯৮ গ্রাম, টানা বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতার ভোগান্তি। এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা কিছুক্ষণ পর, এবার থাকছে না আনুষ্ঠানিকতা। সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে সহায়তায় প্রস্তুত বিজেপি, ইসির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ। আমন্ত্রণ চ্যানেল 24-এ দুপুর ১টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্যের জন্য ৩ নম্বর এবং সাক্ষ্য গ্রহণের জন্য ৪ আগস্ট দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ। মামলায় রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতে তিনি স্বীকার করেন ছাত্র জনতা হত্যায় জড়িত থাকার কথা, অঙ্গীকার করেন সব রহস্য উন্মোচনের। এর আগে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করেন আদালত। গত ৭ জুলাই প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল ১। দেখা মাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে সমস্ত বাহিনীগুলোর কাছে কনভে করা হয়েছে। আওয়ামী লীগের কাছে কনভে করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের কাছে কনভে করা হয়েছে এবং সেই নির্দেশের আলোকেই দেশব্যাপী জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। দর্শক, এই বিষয় নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সব শেষ খবর জানাবেন। কিন্তু জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা বিচার শুরু হয়েছে, কিন্তু সব কিছু ছাপিয়ে যে এই বিষয়টি আজকে এখানে আসল বিষয় দেখা দিয়েছে সেটি হলো যে জুলাই আগস্ট গণহত্যায় রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যাকে প্রাচীনকালে যেটি বলা হয় রাজ্যের সাক্ষী, রাজসাক্ষী। তিনি জুলাই আগস্টে শেখ হাসিনা কী নির্দেশ দিয়েছেন, তিনি এসব ঘটনা উদ্ঘাটন করে ট্রাইব্যুনালকে বলেছেন তিনি রহস্য উন্মোচন করতে চান। তিনি তাকে কী নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা সেটি তিনি বলতে চান এবং একই সাথে তিনি যে গত বছর জুলাই আগস্ট গণহত্যায় যে নির্দেশনা পেয়েছিলেন সেগুলো তিনি ট্রাইব্যুনালকে বলেছেন তিনি এগুলোর সাথে জড়িত এবং এর কারণে তিনি সাক্ষী দিতে চান রাজসাক্ষী হিসেবে। এই প্রথম ট্রাইব্যুনালের কোনো মামলায় কোনো ব্যক্তি রাজসাক্ষী হলেন এবং আমরা এখন শেখ হাসিনার পক্ষে যিনি স্টেট ডিফেন্স তার বক্তব্য একটু শুনতে চাই, দেখি আমি উনি কী বক্তব্য দিচ্ছেন। এর বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। তার মানে এখনো আইনি যে লড়াই এখনো শেষ হয় নাই, সামনের দিনে এখনো অবশ্যই না, অবশ্যই না। আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। জনাব জয়, শুনছিলেন যে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তাকে এ বিষয়ে বলা হয়েছে, তাকে নিরাপত্তা দিতে বলেছেন ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন তাকে আলাদা সেলে রাখতে বলেছেন। তো সব মিলিয়ে জুলাই আগস্ট গণহত্যায় যদি চৌধুরী মামুন রাজসাক্ষী হন তাহলে এই মামলার গতিপথ চেঞ্জ হয়ে যাবে। কারণ হলো যে তিনি এই মামলার যে 3 নম্বর অভিযুক্ত সেটি হলেন চৌধুরী আব্দুল মামুন। চৌধুরী আব্দুল মামুন যেহেতু নিজেই স্বীকার করেছেন তিনি ওই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত অভিযোগ এসে সেগুলোর সাথে তিনি গিলটি প্লি করেছেন। তো এখন তাকে সাক্ষী করা হলে তিনি এই মামলায় আর আসামি থাকবেন না, সেক্ষেত্রে তিনি সাক্ষী হয়ে গেলেন এবং আজকে থেকে তাকে বলা হয়েছে আলাদা সেলে রেখে তাকে নিরাপত্তা দিতে, এবং যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে তিনি সাক্ষী হিসেবে এই ট্রাইব্যুনালে আসবেন, তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ হলো না। তাহলে জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার শুরু হলো সেখানে প্রধান আসামি শেখ হাসিনা এবং 2 নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, মোট 5টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ হলো 14 জুলাই রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে যে শেখ হাসিনা উস্কানি দিয়েছিলেন, এটি প্রথম অভিযোগ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। অভিযোগ নম্বর 2 হলো শেখ হাসিনা লেথাল উইপন ব্যবহার করে গুলির নির্দেশ দিয়েছিলেন এবং একই সাথে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন, ড্রোন দিয়ে আসামিদের আন্দোলনকারীদের শনাক্ত করে গুলির নির্দেশ দিয়েছিলেন, এটি 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ রংপুরের আবু সাইদ, যাকে জুলাই আন্দোলনের প্রতীক বলা হয়, সেই আবু সাইদের যে হত্যা নির্দেশদাতা হিসেবে 3 নম্বর অভিযোগ আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ আনা হয়েছে চাংখারপুলের যে বিষয়টি, সেখানে যে আনাস সহ 6 জনকে মারা হয়েছিল গুলি করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন, সেই অভিযোগ আনা হয়েছে 4 নম্বর। এবং 5 নম্বর অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে, সেটি হলো আশুলিয়ায় 6 জন মারা যাওয়ার যে ঘটনা, পুড়িয়ে মারার যে ঘটনা সেটি। এবং আগামী 3 আগস্ট এবং 4 আগস্ট সূচনা বক্তব্য হবে। এর সূচনা বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এরপর এটি আর্গুমেন্ট শেষে এটি রায়ের পর্যায়ে চলে যাবে। প্রসিকিউশন বলছে তাদের এই মামলায় যে 80 জনের মতো সাক্ষ্য তারা দিয়েছেন, প্রথম সাক্ষী হবেন মাহমুদুর রহমান এবং তিনি সাক্ষ্য দেওয়ার পর এই মামলায় প্রসিকিউশন 20 থেকে 22 জন সাক্ষী নেবেন। সাক্ষী নেওয়ার পর এই মামলাটি তারা আর্গুমেন্ট পর্যায়ে নিয়ে গিয়ে এটি 2 থেকে 2.5 মাসের মধ্যে এটি সাক্ষ্যগ্রহণ শেষ হবে। যেহেতু প্রসিকিউশন বলছে যে এটি সকাল বিকাল সাক্ষ্যগ্রহণ হবে, প্রতিদিন দিনব্যাপী সাক্ষ্যগ্রহণ হবে, সেহেতু তারা আশা করছেন 2-2.5 মাসের মধ্যে যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে এটি রায়ের পর্যায়ে চলে যাবে। এবং এটি প্রথম কোনো মামলা যেটিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের জন্য আসামি করে চূড়ান্ত মামলা অভিযোগ গঠন করা হলো এবং বিচার শেষে রায় দেওয়া হবে। জয়ী মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছিলেন মাসুদুর রহমান। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর আরও 5টি জায়গায় ভেঙেছে বাঁধ। নতুন করে পানি ঢুকেছে ছাগলনাইয়া উপজেলায়, ডুবেছে ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়ক। এছাড়া 4টি উপজেলায় প্লাবিত 98টি গ্রাম। দুর্ভোগে হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে অনেকে চলে গেছে আশ্রয় কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে 120 মেট্রিক টন চাল ও 1100 প্যাকেট শুকনা খাবার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি। দর্শক, ফেনী বন্যা পরিস্থিতি জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, আপনার ওখানে আমরা দেখতে পাচ্ছি বানের পানি, তো মানুষের জীবনে যে দুর্যোগ নেমে এসেছে সেই বিষয়টি জানাবেন, সাথে জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, মানুষজন কি ত্রাণ পাওয়া শুরু করেছে? হ্যাঁ জয়, আপনি যেমনটি বলছেন আমার পিছনে যে পানি রয়েছে এটা হলো বন্যার পানি এবং লোকালয়ে এসে অনেক বেশি পানি রয়েছে, মানুষের বাসা বাড়িতে পানি রয়েছে। আমরা গতকালকে যেসব এলাকাগুলো দেখিয়েছি ওইসব এলাকাগুলো থেকে কিছু কিছু এলাকা থেকে পানি কমেছে, কিন্তু নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আজকে ছাগলনাইয়া উপজেলার কিছু ইউনিয়ন প্লাবিত হয়েছে, পাশাপাশি ফুলগাজী উপজেলার নতুন কয়েকটি গ্রাম ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে করে ফুলগাজী ছাগলনাইয়া 3টা উপজেলায় প্রায় 98টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন। ত্রাণ সরবরাহ জেলা প্রশাসন থেকে করা হচ্ছে, কিন্তু এখানে ত্রাণের বিষয়টি হলো এখানে যারা যে পরিমাণ পানিবন্দী লোকজন আশ্রয়কেন্দ্রে আসার কথা ছিল এই পরিমাণ আশ্রয়কেন্দ্রে আসে নাই, কারণ এখানে যে প্রত্যেকের বাসা বাড়িতে তাদের ছাদের মধ্যে রান্না করে তারা খাওয়ার ব্যবস্থা করেছেন, যার ফলে এখানে আশ্রয়কেন্দ্রে আসার প্রয়োজন হয়নি। কিন্তু আর যারা রয়েছেন তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করছেন, তবে তাদের ওখানেও তাদের কিছু বিভিন্ন মতামত রয়েছে।
এক্ষেত্রে। তবে এখানে মৌরিকহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যদি স্থায়ীভাবে মেরামত করে সংস্কার করে মেরামত করে যদি নির্মাণ করা না হয়, তাহলে এই এলাকার দুঃখ দুর্দশা কখনোই শেষ হবে না। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানছিলেন সহকর্মী দিলদার হোসেন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা আজ দুপুর 2টায় ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থীরা নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। জানা যাবে মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে SMS করেও। ফলাফল ঘোষণা নিয়ে এবার থাকছে না আনুষ্ঠানিকতা। এসএসসির ফল প্রকাশের পরের দিন থেকেই পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল, শেষ হয় 13 মে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে মাদ্রাসা, কারিগরি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বিজেপির। ইসির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরে নির্বাচন সহ বাকি কাজে মনোযোগ দেবে বিজেপি। এ সময় মহাপরিচালক বলেন, উশিন ঠেকাতে ভারতীয় হাই কমিশনার ও বাংলাদেশে ভারতীয় দূতাবাস সহ সব জায়গায় যোগাযোগ হচ্ছে। এর আগে সমাপনী কুচকাওয়াজে শপথ নেন 36 জন নারী সহ মোট 694 জন রিক্রুট। স্ট্রাইক ফোর্স হিসাবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। তো এই ব্যাপারে এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে, সেজন্য শুধুমাত্র বিজেপি তো নয়, বিজেপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার, কোস্টগার্ড, সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া। প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র কাঠামো এমন পর্যায়ে নিতে হবে যাতে আর কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে এমনটি জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে 3 দিনের বিরতির পর আজ আবার শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 11তম বৈঠক। এতে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আজকের আলোচনা চলছে। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয় ঐক্যমতে আসাই মূল উদ্দেশ্য। দ্রুততম সময়ের মধ্যে আলোচনা নিষ্পত্তি করতে চান বলেও জানান আলী রিয়াজ। চলতি মাসেই ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করার প্রত্যাশা তার। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি। আমরা যাতে করে ক্ষমতায় এককেন্দ্রীকরণ না হয় সেটার কথা বলছি। নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে। সেটার যেহেতু অগ্রগতি হয়েছে, আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলির ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারবো। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। এর বাইরে আসলে আমাদের কারোই কোনো উদ্দেশ্য নেই। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকটি রাজনৈতিক দলের সাথে চলছে ঐকমত্য কমিশনের বৈঠক। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন। আজকের আলোচনায় কোন কোন বিষয়গুলো উঠে এসেছে জানাবেন। জয়ী, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় 10টিরও বেশি বৈঠক পার হয়ে গেছে। দ্বিতীয় দফায় আজ 11তম বৈঠকের এজেন্ডায় যেটি নির্ধারিত রয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ, প্রধান বিচারপতি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতদিন যেটি আলোচনা হয়েছিল যে জরুরি অবস্থা ঘোষণা, এই 3টি বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে আপিল বিভাগের যে জ্যেষ্ঠ বিচারক থাকবে তাদের মধ্য থেকে 2 জনের একটি প্যানেল থাকবে, প্রথম এবং দ্বিতীয়। এবং বিএনপি সহ এনসিপি এবং জামাত 3 জনই একমত হতে পারেনি। এনসিপি বলছে যে জ্যেষ্ঠ বিচারপতি 1 জনের মধ্যে থেকে আপিল বিভাগের যিনি প্রথম থাকবেন জ্যেষ্ঠ, তিনি আপিল বিভাগ থেকে বিচারপতি নিয়োগ হবেন। এবং বিএনপি এবং জামাতের যেটি
পরামর্শ, সেটি হচ্ছে 2 জনের একটি প্যানেল রাখার কথা বলা হয়েছে। এটি আলোচনা হচ্ছে এবং জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আমরা গতদিনই শুনেছি যে তারা দাবি করছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে যেন জরুরি অবস্থা ঘোষণা না করা হয় এবং জরুরি অবস্থার যেন এই সুবিধাটি কোনো রাজনৈতিক দল তাদের দলীয় কার্যে ব্যবহার করতে না পারে, সেখানে যেন জনগণের মৌলিক অধিকার লঙ্ঘিত না হয় সেই বিষয় নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা হচ্ছে, যেখানে বলা হয়েছে যেহেতু পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ প্রক্রিয়া কী হবে, কারা তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা থাকবেন সেই সব নিয়ে আলোচনা হবে। এবং আজকের বৈঠক শেষে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে, তারা ধারণা করছে যে জুলাই মাসের মধ্যে তারা একটু ঐক্যমতে আসতে চায় এবং আগামী আর 3টি মাত্র বৈঠক হবে। তারপরে যদি প্রধান উপদেষ্টা মনে করেন তাহলে ঐক্যমত কমিশনের জুলাইয়ের মধ্যে তারা একটি সমাধানে এসে একটি জুলাই সনদ ঘোষণা করতে চাচ্ছেন। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সবশেষ বিষয়। লিঙ্কন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনের বৈঠক হয়েছে, যেখানে আলোচনা হয় দুদেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় সব বিষয়ে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। উপস্থিত ছিলেন মার্কিন কৃষি, বাণিজ্য ও জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুল্ক আলোচনার পরবর্তী বৈঠক হবে বাংলাদেশ সময় আজ রাত 9টায়। আওয়ামী লীগকে পুনর্বাসনে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে, নয়তো আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। সারা দেশের সব দলের রাজনৈতিক মতাদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম, তাদের একটা জাতীয় ঐক্যের সময় শেষ হয়ে যায়নি, বরং আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা করছি। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় 2 ভাই সহ 4 চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত রাতে উপজেলার হরিণছড়ায় 4 জন মোবাইলে গেম খেলছিলেন। সে সময় হঠাৎ হাত থেকে মোবাইল পড়ে গেলে মোবাইল খুঁজতে রানা নায়েক সেপটিক ট্যাঙ্কে নামেন। ফিরে না এলে সেখানে নামেন তার ভাই শ্রাবণ নায়েকও। এরপর একে একে আরও 2 জন নামেন ট্যাঙ্কে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 50 থেকে 60 জনের একটি বাস বৌভাতের দাওয়াতে গিয়েছিল গাইবান্ধার সুন্দরগঞ্জে। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় 3 জনের মৃত্যু হয়। নেত্রকোনার বিজয়পুর সীমান্তে 21 জনকে পুষণ করেছে ভারত। ভোরে দুর্গাপুর উপজেলার আড়াপাড়া এলাকা দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে 21 জনকে হেফাজতে নেয় বিজিবি। যাচাই বাছাইয়ের পর দুর্গাপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে। জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বসবাস করছিল।